দর্শক, আপনাদের প্রত্যেককে স্বাগত বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সাথে আছে আমি মাহফুজুর রহমান এবং স্টুডিওতে আজকে আলোচনার জন্য উপস্থিত আছেন এমিরেটাস অধ্যাপক ডাক্তার ABM আব্দুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ ও মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং আরও আছেন খন্দকার M আনসার হোসেন, নগর পরিকল্পনাবিদ ও সাবেক সাধারণ সম্পাদক বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত। স্যার, আপনাকে আলোচনাটা শুরু করতে চাই। আপনি জানেন যে গত প্রায় 1.5-2 সপ্তাহ ধরে গরমটা অসহনীয় পর্যায়ে চলে গেছে এবং হিট অ্যালার্ট জারি হয়েছে এবং যেটা এখনো চলমান রয়েছে। এই গরমটা বাড়লে আমরা হিট স্ট্রোক নিয়ে আমরা আলোচনা করে থাকি। স্বাস্থ্যের নানা ধরনের ঝুঁকি থাকে এবং গত কয়েকদিনে প্রায় 30 জনের বেশি মানুষ হিট স্ট্রোকে মারা গিয়েছে। স্যার, এই হিট স্ট্রোক থেকে বাঁচার জন্য স্যার কি করা উচিত? বিশেষ করে যারা আসলে শ্রমজীবী মানুষ, যাদের আসলে রাস্তাঘাটে বেরোতেই হয়, রিক্সা চালক, CNG চালক, শ্রমজীবী মানুষ, এদের জন্য বিশেষ কি পরামর্শটা রয়েছে আপনাদের? ধন্যবাদ আপনাকে। শুধু দর্শকদেরকেও শুভেচ্ছা জানাই, স্বাগত জানাই। আমার সঙ্গে একজন বিশিষ্ট আলোচক, সবাই আপনার তাকে চিনেন, আমি তার সঙ্গে থাকতে পারে আনন্দিত। সবচেয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি বাংলা ভিশনকে একটা সুন্দর অনুষ্ঠান আয়োজনের জন্য। বিশেষ করে এটা খুব সময় উপযোগী, খুবই দরকার। বিশেষ করে আমাদের দেশের মানুষের জন্য, দেশের জন্য একটা আলোচনার দরকার ছিল। কারণ মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ভাব বিরাজ করছে এতগুলো লোক মারা যাওয়াতে। হিস্ট্রি কিন্তু অনেক, আজকের সকাল পর্যন্ত বোধ হয় প্রায় 30 জন ছাড়িয়ে গেছে, 33 জন এরকম হচ্ছে। এটা তো হয়তো একটা হিসাব, কিন্তু এর বাইরেও যারা থাকতে পারে, হয়তো আমরা ওই রিপোর্ট আসেনি আমাদের কাছে। এবং হঠাৎ করে মানুষ মারা যাচ্ছে এই গরমের মধ্যে, এইটাই ডেঞ্জারাস। এবং মারা যাচ্ছে তার অন্যতম কারণ কিন্তু হিট স্ট্রোক। তো আপনার কথা সূত্র ধরেই বলছি যে এটা থেকে বাঁচার কী উপায়। প্রথম কথা হলো হিট স্ট্রোক কাকে বলে, এটাও বোঝা দরকার, তাই না? তা তো বটে। হিট স্ট্রোক মানেটা হলো এই যে প্রচণ্ড তাপমাত্রা, কেউ যদি কন্টিনিউয়াস ঘন্টার পর ঘন্টা রোদে কাজ, আমাদের নর্মালি যে যদি বডির তাপমাত্রা বাড়ে তাহলে বডিতে কিন্তু ঘাম দেয়, নর্মাল ফিজিওলজি বলি আমরা। ঘাম দিয়ে ওইটাকে ব্যালেন্স করে টেম্পারেচারটা কমায় আনে। ঘাম দেয়, ঘামের মধ্যে কিন্তু টেম্পারেচার কমে যায়। এরপরে ফ্যান চালানো বা অন্যগ্রস্ত রয়ে গেছে, এটা নর্মাল। একটা স্টেজ হয় কি, যারা ঘন্টার পর ঘন্টা অনেকক্ষণ কন্টিনিউয়াস রোদের মধ্যে কাজ করে, একটা স্টেজে যে টেম্পারেচার রেগুলেশন, এই মেকানিজমটা কিন্তু ফেল করে যায়, ফেল করে ঘাম বন্ধ হয়ে যায়। টেম্পারেচার বাড়তে বাড়তে সেন্টিগ্রেডে 40 ডিগ্রি 40 বা ফারেনহাইটে 105 ডিগ্রিতে ক্রস করে যায়। যদি এইটা ক্রস করে, ঘাম বন্ধ, মানুষের ওই লোকটা আক্রান্ত ব্যক্তি গায়ে হাতলে গরম, মনে আগুন বেরোচ্ছে, এত গরম হয়ে যায়, কিন্তু ঘাম নাই। হাই টেম্পারেচার বডিতে 105-এর উপরে ফারেনহাইট, ওইদিকে ঘাম বন্ধ। এই যে অবস্থা, এই যে শুরুতে কিন্তু উনি বুঝতে পারে। যেমন শুরুতে আমরা বলি হিট ক্র্যাম্প হয়, হিট ক্র্যাম্প মানে মাংসগুলো খিচে, অনেক রুগী বলে না মাংস খিচছে, যে টনটন করছে, হাত পা বেঁকে আছে, এরকম হতে পারে। এরপর যদি আরও এরকম চলতেই থাকে, হিট এক্সহশন বলে, ক্লান্তি, অবসাদ, দুর্বল, এগুলো হতে পারে। যদি এই পরে বোঝা, মাথা ঘোরা, দুর্বল, বমি ভাব, এইসব হতে পারে। যদি এরপরেও সে একটু ছায়াতে না যায়, একটা পর্যায়ে সে কিন্তু অজ্ঞান হয়ে যাবে। এই যে অজ্ঞান হয়ে যাচ্ছে, হাই টেম্পারেচার, শরীরে ঘাম নাই, গরম হয়ে গেছে, জ্ঞান হারাচ্ছে, অজ্ঞান, এইটিকেই কিন্তু সিম্পল ভাষায় হিট স্ট্রোক বলে। এবং এটি কিন্তু ডেঞ্জারাস, মেডিকেল ইমার্জেন্সি বলি আমরা। যদি সাথে সাথে তার প্রপার চিকিৎসা না নেওয়া হয়, তাহলে রোগী কিন্তু মারা যেতে পারে। তাই হচ্ছে যে প্রান্তিক জনগোষ্ঠীর প্রায় তো দূরে দূরে গ্রাম অঞ্চলে বা বিভিন্ন জায়গায় মারা যাচ্ছে, হয়তো ডায়াগনোস হয় নাই, অথবা বুঝতে পারে নাই, অথবা তার প্রপার ট্রিটমেন্ট হয় নাই, সেইভাবে কিন্তু মারা যায়। এটি কিন্তু আলটিমেটলি হচ্ছে আর কি। স্যার, যদি কেউ স্ট্রোকটা করেই ফেলে, হাসপাতালে নেয়ার আগে আচ্ছা, এটা একটা প্রশ্ন, কি করা যেতে পারে? প্রথম কথা হলো যে এই জন্য এটা একটু অ্যাওয়ারনেসের জন্য আপনাদের যে অনুষ্ঠান খুবই সুন্দর, জনগণ জানা দরকার। যদি এরকম লক্ষণ শুরু হয় তার, গরমের মধ্যে কিন্তু ঘন্টা ঘন্টা কাজ করছে, মাথা ঘোরা, মাথা ব্যথা, বমি হয়েছে, মাসলগুলো ক্র্যাম্প করছে, মাথা ঘুরছে, পড়ে যাবে, অবসাদ, তাই কিন্তু ছায়ার মধ্যে যেতে হবে। এখন যদি হয়েই যায়, তারপরেও না বুঝে অজ্ঞান হয়ে গেল, অজ্ঞান হলে অজ্ঞানের ভাব হলে সাথে সাথে চলে আসবে। আর যদি অজ্ঞান হয়, তাহলে তো সে আর কিছু করতে পারবে না। আশেপাশে যারা থাকেন তাদের 1 নম্বর কাজই হলো লোকটাকে ছায়ার মধ্যে, যে কোনো ছায়া, এখন গ্রামের মধ্যে যে গাছ পান গাছ, যদি ঘর থাকে ঘর, সবচেয়ে ভালো যদি কোনো ফ্যান থাকে, আরও যদি ভালো এসি থাকে, যে সুযোগই থাক, তাকে তো ছায়াযুক্ত, ঠান্ডাযুক্ত স্থানে আনতে হবে, শরীরের তাপমাত্রাটাকে কমায় আনতে হবে, তার কাপড় চোপড়গুলো খুলে দিতে হবে, তার গায়ে স্প্রে করতে, পানি দিয়ে গাটা মুছাই দেবেন কয়েকবার, ভালো হয়। স্প্রে করতে হবে হোল বডি, মাথা থেকে পা পর্যন্ত কয়েকবার মুছাই দিতে, বারবার দিতে হবে। ফ্যান চাল থাকলে ফ্যান চালু, এসি থাকলে এসি, কিছু না থাকলে তালপাতার পাতা থাকলেও সেগুলো করতে হবে। রোগী যদি কিছুটা সেন্সও থাকে, যদি পান করতে পারে, প্রচুর পানি কিন্তু খাবে, পানি ওর স্যালাইন যা পায় এনি লিকুইড, কিন্তু সেটা যেন বিশুদ্ধ হয়। আবার 24 করে পানি খাবে। একবারে যদি নাই পারে, তাহলে তো তাড়াতাড়ি তাকে হাসপাতালে নিয়ে তাকে আমরা ইন্টারভেনাস বিভিন্ন রকমের ফ্লুইড আছে, সেগুলো কিন্তু দিয়ে থাকি আর কি।
সেটাই কিন্তু অন্তত প্রাথমিক একটা কাজ হতে হবে, ছায়াতে আনতে হবে এবং তার স্প্রে করা যেগুলো এগুলো কিন্তু করতে হবে, তা না হলে রোগীটা কিন্তু মারা যাবেন। এবং আনফর্চুনেটলি যারা মারা যাচ্ছে তারা এই ধরনের প্রপার চিকিৎসা, সে হয়তো একাই ছিল, কাজ করছে, রোদে ছিল, কেউ কারো কোনো খবর এরকম হয়তো, অথবা যারা আশেপাশে হয়তো তারা বুঝতে পারছে, বুঝতেই সময় অনেক চলে গেছে, রোগীটা কিন্তু মারা গেছে। এই ঘটনাই কিন্তু ঘটছে আর কি। কিন্তু নিয়মিত কেউ যদি পানি খায়, যে আমি গরমে কাজ করছি, কিছুক্ষণ পর পর আমি পানি খাচ্ছি, সেটা শুধু পানি খেয়ে কে হিট স্ট্রোকটা এড়াতে না, পারবে? পানি তো খেতেই, পানি তো পান করতেই হবে, শুধু পানি না, শরীরের তাপমাত্রাটাকে প্রথম সমান কথা হলো, তাহলে তার মানেটা হলো এটা প্রতিরোধের উপায়টা কি, এটা হলো মেইন। তো প্রথম উপায়টা হলো কেউ যেন একটানা রোদে ঘন্টা পর ঘন্টা কাজ না করেন, কিছুক্ষণ রোদে কাজ করবেন, আধা ঘন্টা 1 ঘন্টা হলো, কয়েক মিনিটে 10 মিনিটের জন্য হলো যেন একটু ছায়াযুক্ত স্থানে, অর্থাৎ কিছুক্ষণ রোদে থাকবেন, কিছুক্ষণ ছায়াযুক্ত থাকবেন, এটা কিন্তু মোর ইম্পর্টেন্ট। সেকেন্ড হলো যে যারা কাজ করবেন রোদে, তারা যেন মাথায় অন্তত ছাতা নেন, মানে সরাসরি যেন রোদ থেকে কিছুটা হলেও বাঁচান। অথবা গ্রামে কিন্তু দেখবেন আজকাল ইউজ হয় কিনা জানি না, মাইতেল বলে আর কি, ওই যে বিভিন্ন রকমের তাল পাতা টালে বানায় মাথায়, কৃষকরা মাথায় দিয়ে হিট প্রোটেকশন দেওয়া, তাকে তার কাজ হলো উনি এটা করবেন, অর্থাৎ ছাতা নেবেন, মাথা, এগুলো করতে পারেন নাকি, কিছুক্ষণ পর পর ছায়াতে যাবেন এবং প্রচুর লিকুইড পান করবেন, যেটা আপনি বললেন পানি পান করবেন, পানি, তরল, ডাব, গ্লুকোজ, সহজে এনিথিং লিকুইড। কিন্তু একটু খেয়াল রাখতে হবে, এই যে তাপমাত্রার জন্য ডিহাইড্রেশন হয়, পানির শূন্যতা, পানির সাথে কিন্তু লবণ বেড়ে যায়, সুতরাং পানির মধ্যে একটু লবণ দিলে ভালো হয়। লবণ যতটুকু তার মুখে মজা, লবণ মিশ্রিত পানি, মাঝে মধ্যে ওর স্যালাইনও খেতে পারে, তাতে যদি ওর স্যালাইন, ডায়রিয়া, ভমিটিং তাদের জন্য উপযোগী, তারপরেও খেলে কিন্তু রিপ্লেসমেন্ট, কিন্তু শুধু পানি না, শুধু পানিটাও কিন্তু লাভ হবে না তা না, কিন্তু লবণ মিশ্রিত পানি হলে ভালো হয়, এটা তার জন্য। কিন্তু তার চেয়ে জরুরি এই যে বিশেষ করে শহর এলাকায় দেখবেন তৃষ্ণার্ত পানি, যারা কর্মজীবী মানুষ, রিক্সাওয়ালা বা শ্রমিক, বিভিন্ন কাজকর্মে ব্যস্ত, পরিবহন, কত লোকই তো আছে, এই যে তৃষ্ণাতে রাস্তাঘাটে দেখবেন কত রকমের শরবত কিন্তু পাওয়া যায়, গুড়ের শরবত, আখের শরবত, আমি তো সবসময় বলি লেবুর শরবত, এগুলো আবার কালার করে, লাল নীল কীরকম দেখা যায়, হলুদ কী কী দেখা যায়, সমানে যে খাচ্ছে, এগুলো কি স্বাস্থ্যসম্মত কিনা, বিশুদ্ধ কিনা, এটা কিন্তু খবর নাই, সমানে খাচ্ছে, খায় দেখা যায় যদি আসলে বিশুদ্ধ না হয়, ডায়রিয়া জনিত রোগ, আমি তো কোনো হাসপাতালের রোগীতে কিন্তু সয়লাম, ডায়রিয়াতে প্রচুর রোগী, ডায়রিয়া, ভমিটিং এগুলো হচ্ছে, এবং পানিবাহিত রোগও কিন্তু বাড়ছে। পানিবাহিত রোগ, পানিবাহিত যেমন টাইফয়েড, ওই যে হেপাটাইটিস ভাইরাস বলে, এর দ্বারা জন্ডিস হচ্ছে, এগুলো কিন্তু প্রবলেম হচ্ছে। শুধু তাই না, এই যে রোগগুলো যে হচ্ছে, কারণ একে তো তাপমাত্রার প্রবলেম, তারপরে আবার পানিবাহিত, খাদ্যবাহিত রোগ, খাদ্যও কিন্তু এরকম, বাইরে থেকে অখাদ্য, কুখাদ্য, যে ওপেন খোলামেলা, ঢাকাও নয়, মাছি পড়ছে, ধুলাবালি পড়ছে, মশা পড়ছে, এগুলো খাচ্ছে, এই যে এই খাদ্যগুলো যেগুলো সত্যিকার অর্থে তো ভেজাল মুক্ত না, খাওয়াও খাচ্ছে, পানীয় খাচ্ছে, এগুলো দিয়ে কিন্তু সমস্যাটা বেশি হচ্ছে। সুতরাং এদিকেও কিন্তু নজর রাখতে হবে, পানি পান অবশ্যই করতে হবে। আরেকটা কাজ করতে হবে হিটস্ট্রোক থেকে বাঁচার জন্য, শুধু পানি কিন্তু এটা প্রিভেন্ট করবে না, মাঝে মধ্যে ছায়াযুক্ত স্থান। আরেকটা হলো কাপড়গুলো যেন একটু বেশি টাইট না হয়, কারণ বেশি টাইট হলে কিন্তু ওই হিট বের করতে পারে না, একটু লুজ কাপড় পরলে ভালো। আরেকটা হলো বেশি কালার্ড কাপড় না পরা, রঙিন বেশি না, একটু সাদা বা হালকা রঙিন এগুলো, এবং কটন, সুতি, সিনথেটিক কালোটা অ্যাভয়েড করা ভালো, মানে অন্য যে কোনো কালারটা অ্যাভয়েড করা ভালো, এবং সুতি কাপড় হলে ভালো। সিনথেটিক কাপড় কিন্তু হিট কিন্তু বাইর করে না বেশি, তাতেও প্রবলেমটা বেশি হয়। সেজন্য কয়েকটা মিজার যদি নেয়, মাঝে মধ্যে ছায়াতে আসবে, কাপড়টা ঢিলে ঢালা, সুতি কাপড় পরবে, এবং অবশ্যই লিকুইড খাবে। ছাতাটা কিন্তু সিম্পল জিনিস, কিন্তু আজকাল তো হয়তো অনেকে ব্যবহার করে না, ওই বর্ষা কবে আসবে তার জন্য হয়তো অনেকে, আমি তো একসময় ব্যবহার করতাম, করে না তো এগুলো। এই কটা মিজার যদি নেওয়া যায়, তাহলে এই যে একটা মারাত্মক ঝুঁকি, কারণ হয়ে গেলে তো সমস্যা, এটা খুব সামান্য একটা সময়ের ব্যাপার, যে হ্যাঁ সেটাই, হয়ে গেলে তো প্রবলেম হয়ে যায়। প্রপার ট্রিটমেন্ট যদি না হয়, তো সুযোগও হয়তো নাই, এমন প্রান্তিক এলাকা আছে তো হসপিটালও হয়তো নাই, নিতে তো মারাই যাচ্ছে, এবং হসপিটালে ফ্যাসিলিটির প্রশ্ন আছে, এই জায়গাটা আমি আপনার কাছে আসবো, আইসিইউ লাগতে পারে, হাসপাতালে ফ্যাসিলিটি আপনি আসবো। আমি একটু জানাবো আমসার হোসেন, আপনার কাছে একটু জানতে চাই যে স্যার যেমন বলছিলেন যে প্রচন্ড গরমে কাজ করলে একটু ছায়ায় আশ্রয় নেওয়া, এখন ঢাকা শহরে আসলে যারা কাজ করে, ছায়াটা খুঁজে পাওয়া এটাই তো মুশকিল। আমরা তো বলি যে ঢাকা শহর একটা গরম দ্বীপে পরিণত হয়েছে, এবং তাপমাত্রা গত 50 বছরে প্রায় 3 থেকে 4.5 ডিগ্রি বেড়েছে, এবং বিশ্বের উষ্ণতম শহরগুলোর তালিকার মধ্যে শীর্ষে রয়েছে ঢাকা। তো আমরা হিট স্ট্রোক বা এই যে গরম বলি, এটাকে শুধুমাত্র প্রাকৃতিক না আমাদের কর্মফল? এটা আমাদের, আপনার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এই জন্য যে কারণ খোঁজার একটা চেষ্টা। আমরা যদি এভাবে বলি যে ওভারঅল জিনিসটা আমরা আসলে ইনসেইন, আমরা আসলে অবিবেচকের মতো কাজ করেছি এবং সামনেও করব, মানে যে করব না এটার কোনো আশা দেখছি না। এই হচ্ছে বাস্তবতা। এই বাস্তবতায় দাঁড়িয়ে দুইটা কথা বলছি। ঢাকা শহরটা আপনি যেমন বললেন যে হিটের জন্য এখন নাম্বার 1-এ আছে,
অথচ অবাক হবেন শুনলে যে সেই শহরটাই হচ্ছে এমন যে এই শহরটাকে 1917 সালে প্যাট্রিক গেরেস ওনাকে পৃথিবীর প্রথম প্ল্যানার ধরা হয়, যদিও তখন প্ল্যানিং প্রফেশনটাই জন্ম হয়নি, বাট ওনার কাজের জন্য। এই ভদ্রলোক পৃথিবীর 4টা শহরে কাজ করেছেন, তার মধ্যে ঢাকা একটা। আমরা এটার জন্য প্রাউড হতে পারি। কিন্তু সেই লোকটা এসে ভেনিসের মতো বানাতে চেয়েছিল আমাদের শহরটাকে। এত পানি চারদিকে, এত গাছপালা এবং পানি, উনি বলেছিলেন যে এটাকে ভেনিসের মতো করে ডেভেলপ করলে ভালো হয়, অর্থাৎ পানিবাহিত আমাদের চলাচল হবে, রাস্তা না। তো সেই রকম একটা শহর আপনি এখন যেটা বললেন, বাস্তবতা দেখেন আমরা উল্টো জায়গায় চলে গেছে একদম। তো এটা কিভাবে হচ্ছে, কয়েকটা স্টেজে আমি এই জিনিসটাকে একটু আলাপ করি, খুব ছোট করেই কিন্তু কয়েকটা স্টেজে। 1 নাম্বার হচ্ছে যে ঢাকা শহর আমরা বলবো যে পলিসিগত একটা ভুল আমি দেখতে পাচ্ছি। স্বাধীনতার পরপর আমরা ঢাকা শহরটা খুব সেন্ট্রালি লোকেটেড আমাদের দেশের মধ্যে, সেই কারণে, এবং এটা তখন যেহেতু প্রভিন্সিয়াল রাজধানী ছিল, এটা এখন ক্যাপিটাল হয়ে গেল, ন্যাশনাল ক্যাপিটাল। সমস্ত লোক স্বাধীনতার পরে এখানে আসার জন্য চেষ্টা করলো যাতে কাজ পাওয়া যায়, কারণ কাজ ছিল না। কিন্তু ওইটাকে ধরে নিয়ে আমরা ঢাকাকে আস্তে আস্তে ডেভেলপ করা শুরু করব, মানে লোক আসছে আমরা অ্যাকোমোডেট করছি, লোক আসছে আমরা অ্যাকোমোডেট করছি, অথবা চেষ্টা করছি যাই। এইটা একটা ভুল চিন্তা, এটা পৃথিবীতে ভুল চিন্তা। এটা এস্টাবলিশড যে আপনি সাপ্লাই এন্ড থেকে, আপনি লাগবে আপনি সাপ্লাই দিচ্ছেন, এরকম যে পরিস্থিতি, এটার থেকে আপনি কোনোদিন প্রবলেমকে সলভ করতে পারবেন না। আপনাকে সলভ করতে হবে ডিমান্ড এন্ডে, যে তোমার কেন দরকার সেটা বলো, আমি সেটা দামায় দিচ্ছি। এই জায়গাটা যদি আমি আপনি একটু সাপ্লিমেন্ট করতে চাই, যে মানুষ আসছে, ঢাকা শহর জায়গা দিচ্ছে, বিষয়টা কি এরকম? ঢাকা শহর আসতে বাধ্য হচ্ছে তারা না, এইটাই বলছি যে সাপ্লাই এন্ড মানে আপনি দিয়ে যাচ্ছেন, কিন্তু এখানে ভুল কি, তাকে জিজ্ঞেস করেন না যে তুমি কেন আসো। তার কেন আসার প্রধান কারণ হচ্ছে জব। তাহলে জব তার ওখানে নাই, এইটা কিভাবে সৃষ্টি করা যায় সেটা হচ্ছে এখানে আলোচ্য বিষয় ছিল। মানে আমাদের ন্যাশনাল লেভেলে যদি চিন্তা করি, সেই কাজটা না করে আমরা, ওরা আসছে আমরা আটাতে যে আমরা দেখতেছি যে আরো ঘর লাগবে, বিল্ডিং বানাচ্ছি, হচ্ছে না, উঁচু বিল্ডিং বানাচ্ছি, তারপরে ফ্লাইওভার বানাচ্ছি, তারপরে মানে সব পাকা করছি। কিন্তু এই যে পাকা করছি, আপনি যদি অনন্তকাল ধরে ওই কাজটা করতে থাকেন, আপনি এটা শেষ করতে পারবেন না। তো এই জায়গাটাতে একটা নীতিগত ভুল আছে। এই জায়গাটায় আমি গভর্নমেন্টকে বলবো যে এই জায়গাটা আবার একটু ফিরে তাকান। ঢাকা আসলে বাংলাদেশ না, বাংলাদেশ আসলে বাংলাদেশ। তো বাংলাদেশকে তার সমস্ত জায়গায় মানুষগুলো আছে, তারা সেখানেই ভালো আছে। কি কি জিনিস শর্ট আছে সেটা আপনি ওখানে দেন, তারপরে এখানে আসতে হবে না। ছোট্ট একটা উদাহরণ দিই, সারা বাংলাদেশের গার্মেন্টসগুলো ঢাকা আর চিটাগংয়ে কনসেন্ট্রেটেড মোস্টলি। কেন? কিন্তু ওয়ার্কাররা সবাই হচ্ছে সারা বাংলাদেশ থেকে আসছে, মোস্টলি উত্তরবঙ্গ থেকে আর দক্ষিণবঙ্গ থেকে। তাহলে আমি কেন গার্মেন্টসটা ওখানে বানাই না? কারণ ঢাকা তো, বাংলাদেশ তো ছোট, আমরা ওখান থেকে তো পোর্টে যেতেই পারতাম। তো এই জায়গাগুলো একটু চিন্তা করার আছে। এটা হচ্ছে বড় স্কেলে বলা। শহর স্কেলে এসে আমি বলবো যে শহর স্কেলে এসে আমাদের প্রচুর খোলা জায়গা ছিল, প্রচুর পানি ছিল, প্রচুর খাল ছিল, প্রচুর নদী ছিল, প্রচুর পুকুর ছিল। ইনফ্যাক্ট এই প্রত্যেকটা জিনিসকে আমরা ওই ডেভেলপমেন্টের নামে আমরা মনে করলাম এখানে একটা বিল্ডিং বানানোটা লাভজনক। এটার যে কোনো ভূমিকা আছে, এই গাছটার যে একটা ভূমিকা আছে, এটা আমরা আসলে বুঝতে চাই নাই। আমি বলবো না বুঝতে পারি নাই, কারণ আমাদের তখনও বোটানিস্টরা ছিলেন, তারা হয়তো চেঁচামেচি করেছেন, আমরা পাত্তাই দেই নাই। একটা গাছ, একটা ক্যানোপি ট্রি বলি আমরা, গাছগুলো অনেকগুলো ক্যাটেগরির হয়। ক্যানোপি ট্রি হচ্ছে বড় গাছগুলো, যেগুলো আমাদের 8-10 তলা বিল্ডিং পর্যন্ত ছায়ার ভিতরে রাখে। এই গাছগুলো আপনারা ঢাকা শহরে প্রচুর দেখেছেন, এবং সেই গাছগুলো আমরা কিন্তু নির্দয়ভাবে আমরা কেটে ফেলেছি রাস্তা চওড়া করার জন্য। প্রত্যেকটা রাস্তার পাড়ে এগুলো ছিল। এবং আজকে একটা তথ্য দেখছিলাম যে গত 8 বছরের মধ্যে ঢাকার সবুজ আর ফাঁকা জায়গা কমেছে প্রায় 20%। হ্যাঁ, তো আমি ওই জায়গাটাতে আসছি যে দেখেন আপনি এখন এই একটা গাছ, আপনি তাকে গাছ হিসেবে দেখছেন, স্যার অলরেডি বলেছেন আপনি ছায়া যাবেন, কিন্তু ছায়াটা পাচ্ছেন না, সেটা থেকে আপনি রোশটা তুলেছেন। তাহলে এই গাছটা তাহলে গেল কোথায়? এই গাছটা কি কি কাজ করে? এই গাছটা শুধু যে ছায়া দিচ্ছে তা না, আমাদের আজকে হিট বাড়ছে হচ্ছে কার্বন রিলেটেড জিনিসের জন্য, ক্লোরোফ্লোরোকার্বন এবং কার্বন রিলেটেড বিষয়গুলো, এইগুলোকে অ্যাবজর্ব করার কাজ করে গাছ, এবং সেই ইন রিটার্ন আমাদেরকে অক্সিজেন দেয়। আমরা এটা সবাই পড়েছি ছোটবেলায়, ক্লাস 6-এও পড়েছি, কিন্তু আমরা ওটাকে হৃদয়ঙ্গম করি নাই। এই জন্য আমাদের অক্সিজেন শর্টেজ হচ্ছে, প্রচণ্ড হিট হচ্ছে, আবার আমরা নিঃশ্বাস নিয়ে কিন্তু অক্সিজেন সাফিসিয়েন্ট পাচ্ছি না ঢাকা শহরে। এক জিনিস, টল বিল্ডিং যখন আপনি পাশাপাশি বানাতে থাকলেন, বাতাস উপর দিয়ে যেটা যায়, উইন্ড ফ্লোটা আপনার কিন্তু অলিগলি দিয়ে আর যেতে পারছে না, উপর দিয়ে চলে যায়। তার মানে এই যে গর্তের জায়গাটা, এই জায়গাটায় হিট হচ্ছে। এইবার আবার বিল্ডিংয়ের ক্যারেক্টারে আসছে, আমি আরেকটু ছোট করে আসতেছি। বিল্ডিংগুলো আগে কি ছিল, আমাদের দালানগুলোর আমরা জানালা খুলে দিতাম, সুন্দর বাতাস আসতো, ফ্যান ছিল। এখন আমরা সবগুলোকে এসি করে ফেললাম। এসি করার মানেটা কি জানেন? ভিতরের সমস্ত গরমকে আমি মুট করে ধরে বাইরে ফেলে দিব, এটাই তো এসি।
তার মানে আমার এই বিল্ডিং এর বাইরের যে জায়গাটা, যেখানে হিট স্ট্রোকগুলো হচ্ছে বা মানুষগুলো কষ্ট পাচ্ছে, মোস্টলি এই জায়গাগুলোর হিট বাড়ছে বিকজ আমাদের বিল্ডিং এর ভিতরকার হিটকেও আমরা বাইরে বের করে ফেলে দিয়েছি, হুইচ ইজ ইনসেন, খুব বোকামি করেছি। অ্যাট দ্য সেম টাইম ওইটাতে যখন এসি ফেইল করে তখন যে গরমটা হয়, যে অস্বস্তিটা আপনি বুঝতে পারছেন। তার মানে আমরা দুদিক থেকে বোকার মতো কাজ করলাম। এটা আসলে শীত প্রধান দেশের সলিউশন ছিল, যে যেখানে বাইরে হচ্ছে ঠান্ডা, আমার ঘরকে গরম করতে হবে, তখন আমরা এটা করি, কারণ রোদ যখন ঢুকে লাইট এনার্জি হিসেবে, তখন লাইট হিসেবে গ্লাস দিয়ে ঢুকে যায়, তারপরে এটাকে গ্রিন হাউসের মতো গরমটা থাকে, এটা বেরোতে পারে না, তখন কম গরম করতে হয়, মানে ইলেকট্রিসিটি কম লাগবে। উল্টো আমরা করেছি আমাদের দেশে, তার মানে আমরা ডবল ইলেকট্রিসিটি আমার লাগবে এখন, এই কাজটা করছি। তার মানে প্রত্যেকটা স্টেজে কিন্তু আমরা ভুল করছি। এবং ইদানিং মানে বেশ কয়েক বছর ধরে একটা মানে বিল্ডিং এর সৌন্দর্য বাড়ানোর জন্য গ্লাস, হ্যাঁ এটাই বলছি আমি, এটা একটা ভুল চিন্তা। এটা 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 আপনার শীতের দেশের চিন্তা। আমরা ওদের দেশে নিউ ইয়র্কে ওখানে সেখানে দেখে আসলাম, বাংলাদেশে এনে ওই জিনিসটা বসালাম। সরকারি প্রতিষ্ঠানগুলো এখন এভাবে হ্যাঁ, তো এটা কত বড় বোকামি। এখন এটা কে থামাবে? আমরা তো চিৎকার করতে করতে পারছি না থামাতে। তার ফলাফল আসলে আমরা ভোগ করছি। আমি আলোচনা ফিরবো, ছোট্ট একটা বিরতি নিয়ে আসি। দর্শক, এতক্ষণ আপনারা দেখছেন যে কথা বলতে চাই অনুষ্ঠান, ছোট্ট একটা বিরতি, বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়। দর্শক, বিরতির পর আপনাদেরকে আবারও স্বাগত যে কথা বলতে চাই অনুষ্ঠানে। বিরতির আগে আপনারা আলোচনা শুনছিলেন এমেরিটাস অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ, মেডিসিন বিশেষজ্ঞ, মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, এবং খন্দকার এম আনসার হোসেন, নগর পরিকল্পনাবিদ ও সাবেক সাধারণ সম্পাদক, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। স্যার, বিরতির আগে আপনি বলছিলেন যে আসলে হিট স্ট্রোক হলে কি আমাদের করণীয় রয়েছে। এখানে কি স্যার বিশেষ রোগীদের ক্ষেত্রে, যে যার প্রেশার রয়েছে, ডায়াবেটিস রয়েছে, এদের ক্ষেত্রে কি স্যার ভিন্ন কোনো পরামর্শ কি রয়েছে? কারণ আপনি বলছিলেন যে একটু লবণ পানি খাওয়া উচিত, স্যালাইন খাওয়া উচিত। প্রেশারের রোগীরা তো বেশি লবণ পানি খেলে তাদের একটা এফেক্ট হতে পারে। ওই পয়েন্টটা আমি বলছি, তার আগে একটু অ্যাড করি, ওনার সঙ্গে হেড করছি আর কি। এই যে বলেন যে তাপমাত্রা যেগুলো শুধু ঢাকার শহর না, এটা পুরো বাংলাদেশেই তো, আবার শুধু বাংলাদেশে না, সারা পৃথিবীতেই কিন্তু বৈশ্বিক তাপমাত্রা কম বেশি বাড়ছে। এটা কিন্তু এমন না যে আমরা যেন ভুল না বুঝে শুধু আমরাই করছি তা না, আমাদের ভুল ত্রুটি আছে, এটাও স্বীকার করতে হবে। কিন্তু এটা সারা ওয়ার্ল্ড ওয়াইডে কিন্তু এটা হচ্ছে, তাই না? এটা অনেক কারণ। আমি জাস্ট সামারাইজ করে 2-1 পয়েন্ট এক্সট্রা অ্যাড করতে চাচ্ছি। যেমন ধরুন, পৃথিবী যখন 50 বছর আগে পৃথিবী তো নাই, ইন্ডাস্ট্রিয়াল শিল্প হচ্ছে না, শিল্প তো হচ্ছে প্রচুর সারা পৃথিবীতে, আমার দেশে হচ্ছে প্রচুর শিল্প। এখন তো হিট জেনারেশন হচ্ছে, হিট প্রোডাকশন হচ্ছে, এনভায়রনমেন্টে ছুটছে। তারপরে ধরনের যে গাড়ি, কত যে গাড়ি, এখান থেকে কত কার্বন যায়, কি কার্বন বা কার্বন ডাইঅক্সাইড যায়, কত গাড়ি থেকে আছে, এগুলো কিন্তু প্রবলেম করছে আর কি। যে শহর বিল্ডিং হচ্ছে প্রায়ই কিন্তু অপরিকল্পিত, আনপ্ল্যান্ড ওয়েতে হচ্ছে। জানলা খোলা যায় না, দেখবেন বদ্ধ, তাই না? ভিতরে এসি দিয়েছে, জানলাও খোলা, সুতরাং পরিবেশ তো নষ্ট হচ্ছে। এছাড়া আরও আছে, শুধু ঢাকা না, পুরা দেশেই খাল বিল, নদী নালা, ডুবা যেগুলো আছে, জলাশয়, এগুলো সব ভরে করে মাল্টিস্টেট কিন্তু বিল্ডিং। এই যে প্রাকৃতিক ভারসাম্য, এগুলো কিন্তু নষ্টের জন্যই এগুলো হচ্ছে। শুধু একটা দায়ী তা না। তার মানে আমি বলতে চাচ্ছি, এই যে তাপমাত্রা, এটা তো প্রাকৃতিক দুর্যোগ, কিন্তু মনুষ্য সৃষ্ট আমাদের তৈরি দুর্যোগও কিন্তু রয়েছে। দুইটা মিলেই এই তাপমাত্রা এই বৈষম্য কিন্তু হচ্ছে। যাই হোক, আমার সাবজেক্টে আসি। যে কথাটা বললেন, হ্যাঁ, প্রথমগুলো কারা ঝুঁকিতে আছে, ঝুঁকিতে যে কেউ ঝুঁকির মধ্যে আছে, বাচ্চা থেকে শুরু করে বয়স্ক যে কোনো হতে পারে। তবে যারা ছোট বাচ্চাদের ঝুঁকিটা বেশি, বয়স্কদের ঝুঁকিটা বেশি, তাদের বডির প্রতিরোধ ক্ষমতা তুলনামূলক অংশ বাচ্চাদের কম থাকে, তো সেটা একটা। আর যারা কিছু কিছু রুগী, তাদের ঝুঁকিটা আরও বেশি। যেমন ধরেন কারো কিডনি রুগী, হার্টের রুগী, স্ট্রোকের রুগী, ক্যান্সারের রুগী, তারপর ডায়াবেটিসের রুগী, হাই ব্লাড প্রেশারের রুগী, গর্ভবতী মহিলা, প্রতিবন্ধী, এগুলো বিভিন্ন রোগ, তাদেরও কিন্তু ঝুঁকি, অর্থাৎ কেউ ঝুঁকি নাকি তাদের ঝুঁকিটা আসলে বেশি, এরকম হতে পারে। সুতরাং এই ধরনের তাদেরকে আরও সাবধানতা, তাদেরকে যেটা শুরুতে আমি বলছি না, অযথা প্রয়োজনে বাইরে যাবে না, ঘরে থাকবে, রোদের মধ্যে যত কম যাওয়া যায় তত, অন্তত যতদিন এই টেম্পারেচারটা বেশি থাকবে, এই ব্যাপারটা খেয়াল রাখতে হবে আর কি। আরেকটা পয়েন্ট হলো, কাজেরও কিন্তু ধরন আছে, যেগুলো কাজ সম্ভব সকালে বা বিকেলে করা বা রাতে। আমাদের ছোটোবেলায় আমরা দেখছি গ্রামের কৃষকরা যে জমি চাষ করতো, ওই ভোরে উঠে যায় বা তারও রাত থাকতেই যায় এই করতো, এই সন্ধ্যা সকালের মধ্যেই ওই কাজগুলো শেষ করে, দিনের সকালেই শেষ করে ফেলতো, বা সন্ধ্যার কাজ সন্ধ্যায় করতো। তাতে কিছুটা ভারসাম্য রক্ষা হয়। তবে যারা শ্রমজীবী মানুষ, কর্মজীবী, রিক্সাওয়ালা বলেন, শ্রমিক শ্রেণী, যাদের বাধ্য হয়ে বা পেটের দেয়, যাই বলেন, বাইরে যেতেই হবে, কাজ করতেই হবে, বা কৃষক বলেন, খেতে খাবারের কাজ, তাদের জন্য যে কথাটা বলছি আমি বারবার, তারা মাঝে মধ্যে রোদ থেকে ছায়াতে থাকবেন, ছাতা বা মাথাল যাই ব্যবহার করেন, প্রচুর লিকুইড খাবে, কিন্তু যেটা বিশুদ্ধ যেন হয়। এখন এই যে লিকুইড খাওয়ার পরামর্শটা আপনি দিচ্ছেন, এটা অবশ্যই করা উচিত। এখন একটা রিকশাওয়ালা লিকুইডটা আসলে কিনে খাওয়া ছাড়া তার কি আর কোনো পথ রয়েছে? না, পথ রয়ে গেছে।
এই জায়গাটা একটু স্যার বলি যে অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে যেমন সবাই ঝাঁপিয়ে পড়ে, সরকারও ঝাঁপিয়ে পড়ে, এই ক্ষেত্রে কি আমরা দেখছি আমরা কি রাস্তার মোড়ে মোড়ে সিটি কর্পোরেশন বা ব্যক্তিগত উদ্যোগেও তো একটা পানি বিশুদ্ধ, শুধুমাত্র বিশুদ্ধ পানি খাওয়ানোর একটা ব্যবস্থা করতে প্রথম কথা হলো যে লোকটা করতে পারবে কিনা, চেষ্টা করলে পারবে, তার বাঁচার জন্য তো চেষ্টা করতে হবে। পানি সিম্পল যেটা করে নিজের ঘর থেকে টকবক করে ফুটে পানির বোতল আজকাল কত রকমের পাওয়া যায়, যদি এটুকু করে করে নিয়ে আসে এটা কঠিন ব্যাপার না। সবাই না বললেও ম্যাক্সিমাম লোক শুধু অন্যের উপরে দিবে করে খাবো, এই যে মানসিকতা, এটাও পরিবর্তন দরকার। সরকার দিবে, সিটি কর্পোরেশন দিবে, আর আমি বসে থাকবো আমার জন্য পানি রেডি। এটা তো সিটি কর্পোরেশন ঢাকায় না করলেন, কিন্তু হচ্ছে তো প্রান্তিক জনগোষ্ঠী, খেতে খামারে যারা কাজ করছে, রোদি হচ্ছে, ওদের জন্য পানি কে নিয়ে যাবে? এটা নিজেকেই করতে হবে আর কি, যতটুকু সম্ভব। পানি যতক্ষণ বাচ্চারা স্কুলে, আজকাল তো বাচ্চা মা তো দেয় তো সুন্দর করে পানিটা, যার কত সুন্দর পাওয়া যায়। সুতরাং এই ব্যবস্থায় তাই অন্তত যেটা বললাম যে রাস্তাঘাটে এগুলো খাবে না, এগুলো যে ময়লা না দুর্গন্ধ নাই কোথা থেকে বানাইছে এগুলো জানি না তো আমরা। সুতরাং যেটা বললেন যে সিটি কর্পোরেশন বা সরকার থেকে করতে চাইলে করতে পারে, কিন্তু এটা তো হঠাৎ করেই 4-5 দিন 10 দিনের মধ্যে হঠাৎ করে ওইভাবে থেকে প্রস্তুত হয়তো ছিল না, বা কতদিন থাকবে আমরা জানি না। তারা একটা উদ্যোগ নিতে পারে, শুধু সিটি কর্পোরেশন কেন, যারা ধনাঢ্য ব্যক্তি পয়সা তারাও চেষ্টা করলে পারে, এটাও করতে পারে। কিন্তু এটা তো শুধু ঢাকা শহর না, পুরো যেমন যত লোক মারা যাচ্ছে ঢাকা শহরে না, ম্যাক্সিমাম কিন্তু প্রান্তিক জনগোষ্ঠী যারা ওদের খেতে খামারে কাজ করে তারাই কিন্তু বেশি মারা যাচ্ছে। সুতরাং তারই দায়িত্ব এটা, চেষ্টা করলে একটু বোতলে এতগুলো পানি আনা কোনো ব্যাপারই না আর কি, চেষ্টা করে করতে হবে। কিনে গ্রামে কিন্তু ওই বোতল তো পাওয়া যায়, আজকাল পাওয়া যায় যদিও, তার তো নিজের ঘরে তৈরি করতে পারলে সবচেয়ে ভালো হয় আর কি। সবচেয়ে ভালো। আমি যেটা বলছি এই একটা, আরেকটা কথা আপনি প্রশ্ন করলেন, ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার রোগী তারাও খেতে পারবে না কেন? কারণ যেটা হাই ব্লাড প্রেশার আমরা লবণ খেতে কম বলি, এই তো সেটা তো এক্সট্রা লবণ সাধারণ মানুষ বাঁচবে না, তরকারিতে বা যে কোনো লবণ তো মিনিমাম তো লাগবে, তার এক্সট্রা লবণটুকু অ্যাভয়েড করা। আর এখানে গরমে লস হচ্ছে, সেই লসটাকে রিপ্লেস করা। পানির মধ্যে একটু লবণ প্রেশার রোগী দেখেন, ওনাকে ভুল বোঝে যে আমার তো হাই ব্লাড প্রেশার রোগী আমি, তা না, তার যে লস যেটা হচ্ছে, ডেফিসিয়েন্সি হচ্ছে, শর্টেজ, এটিকে রিপ্লেস করার জন্য একটু লবণ এটা দরকার তার বডির জন্য, এতে তার কোনো ক্ষতি করবে না। ইভেন ভয় খেতে চায় না, তা না, ওই জন্য তার বোঝার জন্যই বলছি যে আপনার প্রচুর ঘাম দিচ্ছে, লবণ তো লস হচ্ছে, ওই লসটাকে রিপ্লেস করার জন্য কিন্তু আপনাকে খেতে হবে। নর্মাল মানুষের যারা স্বাভাবিক অবস্থায় তারা এক্সট্রা সল্ট খাবে না, প্রেশারের রোগী সেটা ঠিক আছে। ইভেন ব্লাড প্রেশার রোগী, ডায়াবেটিস বা হাই প্রেশার রোগী হয়তো ডায়রিয়া হলো, ওরা ওর স্যালাইন খেতে ভয় পায়, মনে হচ্ছে ওর স্যালাইনের মধ্যে আমাদের গ্লুকোজ থাকে, তা না, আসলে তো রিপ্লেসমেন্ট, যেটা লস হচ্ছে রিপ্লেস করা। সুতরাং তারাও কিন্তু খেতে পারবে, এটা কিন্তু তেমন খেতে হবে না আর কি। এই যে গরম বাড়লে একটা পানির সমস্যা হয়, সেটা খাবার পানির সমস্যা হয়, কিন্তু ভয়াবহ যে সমস্যাটা আমরা মুখোমুখি হচ্ছি, আমরা প্রায়ই আলোচনা করি যে ঢাকা শহরে পানির স্তরটা অনেক নিচে নেমে যাচ্ছে। এইটা ভূমিকম্পের জন্যও একটা অ্যালার্মিং ব্যাপার, এবং পানির স্তরটা নিচে নেমে যাওয়া তো আমাদের জন্য একটা অসহনীয় পর্যায়ে চলে যাচ্ছে। হ্যাঁ, এই জায়গাটাতেই ওই স্যার যেটা বললেন যে পরিকল্পনার যে অভাব, আসলে পরিকল্পনার অভাব না, আমরা দেখছি যে অপরিকল্পিত নির্মাণ হয়ে যাচ্ছে। আপনাকে একটা ছোট্ট তথ্য দিই তাহলে, মানে এটা একটা জানার দরকার, এটা অনেকবারই হয়তো আমরা বলেছি। দেখেন, ঢাকা শহরের জন্য আমরা মোটামুটি যদি ল্যান্ড ক্লাসিফিকেশন করি তাহলে 3টা ভাগ আমরা প্রথমত করবো একদম সহজভাবে। একটা হচ্ছে যে জায়গাটা আমরা হচ্ছে বিল্ডেবল, আর একটা জায়গা থাকবে হচ্ছে আপনার প্রিজার্ভ করার মতো, আর আরেকটা জায়গা থাকবে হচ্ছে আপনার রুরাল টাইপের, আরবান, রুরাল, আর একটা হচ্ছে কনজার্ভড। তো যে কোনো শহরেই থাকে। ঢাকা শহরে সেই জিনিসটা আমরা যখন দেখি 95-এর যে ছিল স্ট্রাকচার প্ল্যান, সেখানে এটা করা ছিল, অর্থাৎ আমাদের খালটালগুলো সব আইডেন্টিফাইড করা হয়েছে আমাদের ডিটেল এরিয়া প্ল্যানে। সেই ডিটেল এরিয়া প্ল্যানের সবগুলি নিচু জায়গায় শত শত হাউজিং তৈরি হয়েছে। 2টা নদী বাইফার্কেটেড হয়ে আবার এক জায়গায় হয়েছে, আমার কাছে এগুলোর প্রেজেন্টেশন আছে, এখানে যেহেতু পরিসর নাই বলা যাবে না। সেই নদীগুলার একটা অংশ বন্ধ করে দেওয়া হচ্ছে, মাটি ভরাট করে বাড়িঘর বানায়। এখন আপনি আর বুঝতেই পারবেন না এখানে নদীটা 2 ভাগ ছিল। তো এই যে জিনিসগুলো ঘটছে, এইগুলোর কারণে সারফেস পাওয়া যাচ্ছে না। হওয়া মানে কি? হওয়া মানে পাকা হয়ে যাওয়া, ওপর থেকে পানিটা পার্কুলেশন করার ব্যবস্থাটা বন্ধ হয়ে গেল, এই জন্য আপনার নিচে রিচার্জ হচ্ছে না। তাহলে এটা যদি আমি বুঝে যাই তাহলে দেখতে হবে যে শহরের একটা বড় অংশ কাঁচা থাকা উচিত, যে জায়গা দিয়ে পানিটা মাটির নিচে যাবে এবং হিটটাও অ্যাবজর্ব করে, হিট অ্যাবজর্ব করবে পানিটা একই সাথে। তো এই জায়গাটাতে ডিটেল এরিয়া প্ল্যানে বারবার আমি আসতেছি একটু পুরোনোটাতে, কারণ যেহেতু প্রবলেমটা আজকে তৈরি হয়েছে কিন্তু শুরু হয়েছে তখন কিন্তু আমরা ফিক্স করে দিয়েছিলাম। আমি ওটাতে সেন্ট্রাল কোঅর্ডিনেটর ছিলাম, পিএমকে আমি ওটা অ্যাপ্রেস করেছিলাম, সুযোগ হয়েছিল। সেখানে আমরা ফিক্স করে দিয়েছিলাম যে আপনার 50 একর জমিতে যদি বাড়ি হয় তাহলে তার জন্য কতটুকু পানি ম্যান্ডেটরি, মানে কতটুকু পুকুর থাকতেই হবে, 6 একর পুকুর থাকতেই হবে।
ফিক্স করে দিয়েছিলাম, কতটুকু গাছপালা থাকতেই হবে, কতটুকু ওপেন স্পেস থাকতেই হবে, ফিক্স করে একর ধরে লিখে দেওয়া আছে। এখন এইটা গ্যাজেট হয়ে যাওয়া মানে এগুলো হয়ে গেছে আইন, এগুলো ধরে আপনার হাউজিংগুলো বানানোর কথা ছিল, কিন্তু ওটা তো হলোই না, বরং আপনি কনজার্ভড এরিয়াগুলোতেও আপনি জিনিস বানায় ফেললেন। এই কারণে আপনার পুরো জায়গাগুলো আস্তে আস্তে পাটাতন হয়ে যাচ্ছে, পাকা হয়ে যাচ্ছে। পাকা হওয়ার ফলে শুধু আপনার এই প্রবলেমটা হচ্ছে তা না, আপনার এই যে অতিরিক্ত পানিটা যেটা পড়লো, বৃষ্টির পানি, যখন বৃষ্টি হয় তখনও দেখবেন জলাবদ্ধতা নিয়ে আমরা এখানে টকশো করি। কারণটা কি? কারণ পানিটা তো অ্যাবজর্ব হতে পারছে না। থিওরিটিক্যালি পানি 3 ভাগ হয়, একটা এভাপোরেট করে, একটা হচ্ছে কনজার্ভ করে, আর একটা হচ্ছে আমরা কোনো জায়গায় যে জায়গায় ডিজায়ার্ড অর্থাৎ পুকুর টুকুর এইসব জায়গায় পানিটাকে নিয়ে যাই। বাংলাদেশে আমরা পুকুরগুলো বন্ধ করে ফেলার কারণে লোকাল পানিটা, ইমিডিয়েট বৃষ্টিটা আমরা সরাতে পারছি না, সেই কারণে আমাদের জলাবদ্ধতাগুলো হচ্ছে। এটা এই কারণে হচ্ছে না যে আমাদের আর কোনো ব্যবস্থা নেই, নেটওয়ার্ক খারাপ বা এগুলো কিচ্ছু না, লোকালি ইমিডিয়েটলি পানিটাকে আমরা ধারণ করতে পারছি না, সেই পুকুরগুলো আমরা সব বিল্ডিং বানায় ফেলছি। তো এই যে প্রবণতাটা, এটাকে কোনো না কোনোভাবে শক্ত হাতে যদি আমরা এটাকে না থামাই, তাহলে এই শহরটা অবাসযোগ্য হয়ে যাবে, হয়ে গেছে এবং আরও হবে, এবং এটা কোনো এটার ইয়ে নাই। শক্ত হাতে কেউ ধরবে সে আশা দেখেন কিনা এই প্রশ্ন? ওটা আমি দিয়েই শুরু করছিলাম যে আমি সামনে খুব একটা হোপ দেখতে পাচ্ছি না, বাট আমি স্ট্রংলি গভর্নমেন্টকে বলবো, কারণ আমরা ঘুরে ফিরে আমাদেরই জনপ্রতিনিধি, আমি গভর্নমেন্ট বলতে আমরা সবাই গভর্নমেন্টের অংশ বা আমরা সবাই জনগণ, দেশটা আমাদের, এগুলো আমি মানি, কিন্তু কোনো জায়গা থেকে নেতৃত্ব করতে হয়, নেতৃত্বের সাথে আমরা সামিল হই। তো সেই জায়গাটাতে আমাদের জনপ্রতিনিধিরা হচ্ছে আমাদের সবচেয়ে বড় নেতৃত্ব, সেটা যেই অবস্থায় যেই সময়ই হোক না কেন। দে শুড হ্যাভ দ্য ইনিশিয়েটিভ, যে দেখি আমাদের কোন কোন জায়গায় ভুল আছে, এইরকম ভুলটা এই বিশেষজ্ঞের সাথে এই ভুল নিয়ে বসি, এই বিশেষজ্ঞদের সাথে এই ভুল নিয়ে বসে আমরা যদি এটাকে ঠিক করি, আমরা যদি একবার রিকনসাইল করতে চাই, যদি চাই, তাহলে হয়তো একটা আশা জাগতে পারে। জাগতে পারে। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, সেটা হলো এই যে স্বাস্থ্য অধিদপ্তর বলছে যে গরমটা বাড়লে 22% মৃত্যুটা আসলে বেড়ে যায়। তো অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের মতো কি আমরা এই গরমকালটাকে আমরা কি বিশেষ কোনো গুরুত্ব দিচ্ছি? এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই গরম মোকাবেলা, বিশেষ করে রোগী ম্যানেজমেন্টের ব্যাপারে কি হাসপাতালের ব্যবস্থাপনাগুলো ঠিক এটা সম্বন্ধে তার আগে একটা বলা দরকার যে গরমকাল মানে গ্রীষ্মকাল, এটা তো নতুন কিছু না। আমাদের 6 ঋতু, যদিও 6 ঋতু আজকাল আর নাই, ঋতু কিন্তু ওই যে ওইগুলো কেউ বুঝেও না, গ্রীষ্মকাল 3টা হয়ে গেছে, তাই না? তো এটা তো নতুন না, এটা তো আমরা ছোটবেলাও দেখছি। তো আমাদের সামার ভ্যাকেশন হতো না, স্কুল ছোটবেলা ছুটি হতো না, হতো তো, আমরা তো ওই সময় ছুটি, স্যার এটা আগেও ছিল, তাই না? ছুটি। যাই হোক, আপনি যে বৈশাখ জ্যৈষ্ঠ এত তাপ হয়, আম পাকার তাপ হয়, মানে রোদ হয়, কাঁঠাল পাকার হয়, এটা নর্মাল, এটা আগেও চিরাচরিত। এবার কিন্তু হঠাৎ করে একটু বেশি হয়েছে, আরও গত কয়েক বছর যাবত থেকে ওঠানামা করে, এবং এক সময় বোধ হয় এটা 1972-তে একদিন নাকি কয়েকদিনের জন্য টেম্পারেচার 45 ডিগ্রি ছাড়াই গেছে, একটা অস্বাভাবিক ছিল। সুতরাং এটা অস্বাভাবিক তো না, এটা তো কিছুটা প্রাকৃতিক, কিছুটা ম্যান মেড, দুইটা মিলেই তো হয়ে গেছে। সুতরাং এটা হইতেই পারে আর কি, আর হঠাৎ করে হওয়া তো এরকম তো যেটা বললেন, হ্যাঁ স্বাস্থ্য অধিদপ্তর যেগুলো করছে তারা, কারণ হঠাৎ করে যে রোদটা বেড়ে, যেমন যদি এটা কতদিন থাকবে তাও, আবহাওয়া অধিদপ্তর থেকে তো বলছে যে আগামী 7-10 দিনের মধ্যে তারা কোনো আশা দেখছে না, হয়তো এটা বাড়তে হতে হবে, জায়গায় জায়গায় যদি বৃষ্টিপাত হবে, এটা বাড়তে তো পারে, তো আমাদের প্রস্তুতি থাকতে হবে। কারণ শুধু তো যে তাপের জন্য হিটস্ট্রোক না, তাপজনিত কারণে যে যেটা বললাম যে অখাদ্য খাবার, ডায়রিয়া জনিত রোগ হচ্ছে, জন্ডিস হচ্ছে, টাইফয়েড হয়েছে, অনেক আবার দেখবেন খুব গরম থেকে এসে খুব গরম ঘামছে, একদম ঠান্ডা বরফ টরফ মিশে ঠান্ডা পানিটা খেয়ে, তাতেও এটাও ঠিক না আসলে। কারণ বাইরে থেকে আনলেন গরম, ভিতরে ঢোকালেন ঠান্ডা, তাতে আবার এই জন্য ঠান্ডাজনিত রোগ হচ্ছে, যে অনেক বাচ্চা ভর্তি হচ্ছে, নিউমোনিয়া ভর্তি হচ্ছে, রেসপিরেটরি ইনফেকশনই ভর্তি হচ্ছে, ডায়রিয়া তো আছেই, টনসিলাইটিস যেগুলো হচ্ছে, অনেক হাসপাতাল তো রোগীতে সয়লাভ হয়ে যাচ্ছে, এবং যে কেউ তো এই ঝুঁকির মধ্যে হতেই পারে। বয়স্কদেরও তো নিউমোনিয়া হচ্ছে, বা যারা শ্বাসজনিত রোগে বিভিন্ন রোগে ভোগেন, ক্রনিক ব্রঙ্কাইটিস, এমফাইসিমা বলেন, অ্যাজমা বলেন, সিওপিডি, তাদের কিন্তু হয় বাড়তেছে, যাদের ছিল তাদেরও হচ্ছে। সুতরাং শুধু যে গরমের যে প্রবলেম, অন্যান্য রোগও কিন্তু হচ্ছে, এটা তো হচ্ছেই। স্বাস্থ্য অধিদপ্তর যেটা করতে পারে তা তো চেষ্টা করছি, অলরেডি মানে স্বাস্থ্যমন্ত্রী কিন্তু অলরেডি নির্দেশনা দিছে যে যেগুলো কুল কেস পরেও করা যাবে, একটা অপারেশন লাগে 1 মাস পরে করা যাবে, ওগুলোকে পরে করে ইমার্জেন্সির জন্য বেড দেখা, যাতে এই ধরনের ইমার্জেন্সি আসলে আমরা যেন ফেস করতে পারি, এরকম নির্দেশনা কিন্তু দেওয়া আছে, তারা হয়তো চেষ্টা করছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আমাকে প্রতিরোধমূলক ব্যবস্থা আরো জোরে সরে, যাতে এই রোগী আক্রান্ত না হয়, রোগ যাতে না হয়, এইটা আমি চাই। আসলে তো আমি চিকিৎসা দিতে পারবো, কিন্তু তারপরে তো ক্যাপাসিটি, হসপিটাল রুগীতে সয়লাভ এখন বারান্দায় দিয়ে ওয়ার্ডে মানে কুলান যাচ্ছে না। ইভেন আপনি জানেন প্রত্যেকবারই কম বেশি হয়, ICDDR এত ডায়রিয়া রোগী যায়, ওই বাইরে তাঁবু খাটায় তাদের চিকিৎসা করতে হয়। তার মানেটা কি? আক্রান্ত হয়ে গেলে তো চিকিৎসা দিব, আমি তো চাই আক্রান্ত যাতে না হয়, মানুষ যেন ভালো থাকে, মানুষ যেন সুস্থ হয়, একটু যেন সচেতন হয়, যেন সতর্ক হয়। তারা যদি একটু হয়,
তাহলে একজন রোগী অসুস্থ মানে কি সে ভুগবে, তার পরিবার পরিজন ভুগবে, তার অর্থনীতি বা পয়সার দিক থেকেও তো প্রবলেম হবে। এই জিনিসগুলো থেকে বাঁচার জন্য প্রতিকার প্রতিরোধ যতটুকু সম্ভব যা যা বললো আমরা যদি এগুলো করতে পারি, অনেক কেসে কিন্তু এটা প্রিভেন্ট করা কিন্তু মানে হাসপাতাল পর্যন্ত আসলে যাবে না। হ্যাঁ, যেন যাওয়া না লাগে। গেলে তো চিকিৎসা আমি দিব, চিকিৎসা যেন পায় এটা হয়তো গভর্নমেন্ট করতে পারে, কিন্তু আমি চাই যেন না হয়। আপনি ভালো থাকেন তাহলেই তো হলো, যাওয়া সেই লাগে না। চিকিৎসাটা কি ঢাকায় যেভাবে খুব অর্গানাইজড হইতে হয়, ঢাকার বাইরের হাসপাতালগুলোতেও কি এরকম আছে, কম বেশি চলছে। আমাদের দেশে ধরেন দেশটা তো ছোট, মানুষ তো প্রচুর, 17 কোটি বলে আরো কত কোটি জানি না। তো যেহেতু মানুষ বেশি, রুগীও তো বেশি, সেই তুলনায় যা রুগীর যা চাহিদা, রুগীর যা প্রত্যাশা, এটা তো স্বীকার করতেই হয়। হয়তো অতটা চাহিদা আমাদের পুরোপুরি না হলেও আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি, কারণ এতে তো সময় হঠাৎ করে দুর্যোগপূর্ণ অবস্থা, তো এর আগে তো আমরা মোকাবেলা করছি। করোনায় সারা পৃথিবী টালমাটাল ছিল, আমরা তো করতে পারছি। আমার পৃথিবীর অনেক দেশের চেয়ে কিন্তু আমাদের দেশের চিকিৎসা অনেক ভালো ব্যবস্থা, অনেক মৃত্যুর হার অনেক কম। আমেরিকার মতো দেশ, ওটাদের কিসের অভাব? বা 50টি রাষ্ট্র, তাই না? লোকসংখ্যা মাত্র 33 কোটি, মাত্র বলতে বাংলাদেশে মাত্র ডাবল, মারা গেছে প্রায় দেখবেন 12 লক্ষের মতো, 11 লক্ষের মতো, 30,000 এরকম, তাই না? আমাদের 29,000 সামথিং কয়েকশো, আমাদের আক্রান্ত 20 লাখ, ওদের আক্রান্ত 11 কোটি ছাড়িয়ে গেছে। সুতরাং শুধু আমেরিকাতে একটা ওদের, অনেক বড় বড় দেশ এরকম কোটি, ওদের লক্ষ লক্ষ মারা গেছে, কোটি কোটি আক্রান্ত। আমরা তো করতে পারছি। এই দুর্যোগেও আমরা অবশ্যই করতে পারবো, চেষ্টা তো আমাদের করতে হয়, মানুষের জন্যই তো আমরা আছি, অবশ্যই করব। কিন্তু তারপরেও বলবো যে সব যার পক্ষ থেকে যা সম্ভব আপনারা ওটা করতে থাকবেন, প্রতিরোধমূলক ব্যবস্থা নেন যাতে আক্রান্তটা না হয়। আক্রান্ত হলেই তো একটা সমস্যা হবে আর কি। আক্রান্তের জন্য না হয়, ব্যক্তিগত সচেতনতা বাড়ানো, এটা বেশ সচেতনতা, এটা মানে সতর্কতা দুইটা যদি একসঙ্গে চলে, কারণ একসঙ্গে শুধু ব্লেম দিয়ে তো লাভ হবে না, যার যার দায়িত্ব পালন করতে, তাইলে আমরা করতে পারবো এটা। জনাব আসার হোসেন, আরেকটা বিষয়, সেটা হলো আপনি বলছিলেন যে আসলে পরিকল্পনা অনুযায়ী আসলে সবকিছু করা উচিত। আমি যদি গার্মেন্টস ফ্যাক্টরির একটা উদাহরণ দিই, সেটা হলো যে রানা প্লাজা ধসের পরে তখন কিন্তু একটা ছিল যে গ্রিন ফ্যাক্টরি করা লাগবে এবং সেখানে সব সেফটি সিকিউরিটি মেনটেন করা লাগবে। আমরা কিন্তু প্রচুর গ্রিন ফ্যাক্টরি করেছি, কিন্তু আমরা ঢাকা শহরকে সবুজে ভরতে পারলাম না। মানে আমাদের প্রায়োরিটিটা আসলে আমরা সেট করতে পারি নাই যে ঢাকা শহরকে বাসযোগ্য করার জন্যে। আরেকটা বিষয়, সেটা হলো আপনি বলছিলেন যে গাছ লাগানোর উপরে জোর দেয়া। সিটি কর্পোরেশন গত বছর, উত্তর সিটি কর্পোরেশন পরিকল্পনা নিয়েছিলেন যে গত বছর তারা 2 লাখ গাছ লাগাবেন। 2 লাখ গাছ আসলে তারা লাগাতে পারেনি। দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যাপারে একটা অভিযোগ যে তারা বিভিন্ন প্রজেক্টে প্রচুর গাছ কেটেছে। তো এই কাজগুলো যখন করা না হয়, তখন তো এইটা হিট স্ট্রোক হবে, গরম বাড়বে, আমরা একটা অসহনীয় শহরের ভিতর দিয়ে যাব। প্রথম অংশটা একটু এইভাবে যাই। গার্মেন্টস গ্রিন করা হয়েছে, এটা হচ্ছে যখন আপনি ফ্যাসিলিটিটাকে ধরছেন। কেন করা হয়েছে? কারণ আমাদের ব্যবসা বন্ধ হয়ে গেছিল। আমাদের ঘাড়ে আপনি প্রেশার না দিলে, একেবারে যান আটকায় না দিলে আমরা কিন্তু ভালো হই না। এই কারণে আমাদের এটা হয়েছে। আচ্ছা, কিন্তু বাকি জায়গায় হয় নাই কেন? বাকি জায়গায় যেটা স্বাভাবিক ছিল, প্রেশার উল্টানো তো দূরের কথা, আমরা এটাকে অ্যাক্সেলারেট করেছি। আপনি দেখেন রাজুক ওইভাবে কিন্তু থামাতে পারেনি, আমাদের আইন অনুযায়ী কোনো ইয়ে করতে পারেনি। আমরা যদি বসুন্ধরা এবং তার পিছনের যে জায়গাগুলো, যেখানে আর্মি, নেভি, পুলিশ কেউ বাদ নাই, যারা সবাই মিলে ওখানে বাড়িঘর বানিয়েছে, পুরো জায়গাটা কিন্তু ফ্লাড ফ্লো জোন। অর্থাৎ এই জায়গা দিয়ে বর্ষার পানিগুলো যাবে বা এখান দিয়ে পানি পার্কুলেটেড হবে, মাটির নিচে যাবে। প্লাস এই জায়গাতে সবচেয়ে বড় আমাদের এই জোনের, ইস্ট জোনের সবচেয়ে বড় রিটেনশন এরিয়া। অর্থাৎ আমাদের এখানকার সব পানিগুলোকে ট্রেন দিয়ে নিয়ে, পাইপ দিয়ে নিয়ে যে আমরা ওখানে ফেলবো, ওখান থেকে আমরা পাম্প আউট করে ওই ইয়েতে ফেলবো, ধলেশ্বরীতে ফেলবো, শীতলক্ষায় ফেলবো। এই ছিল প্ল্যান। আমরা সেটাকে একেবারে কমপ্লিটলি ভরাট করে হাউজিং বানায় ফেলছি। তাহলে এইগুলো তো এক বেলায় একদিনে হয় নাই। আর আপনি কি মনে করেন যে এগুলো নলেজের বাইরে হয়েছে? হয় নাই। তাহলে আমরা কোনো না কোনোভাবে এখানে কেউ বিক্রি হয়েছি, কেউ চুপ থাকতে বাধ্য হয়েছি, কেউ না কেউ কিছু না কোনো ঝামেলা আছে। এই ঝামেলাগুলো হচ্ছে আমাদের পুরো জায়গাগুলোর সাথে যুক্ত। অর্থাৎ প্রত্যেকের ব্যক্তিগত লাভটা যখন নাকি সামষ্টিক লাভকে ছাড়ায় চলে যায়, তখন আপনি খুব বেশি হেল্প করতে পারেন না। যে অবস্থানে আছে সেই কাজটা সে আর তখন করে না। এই একটা কারণে কি আপনারা ড্যাব বাস্তবায়ন করতে পারলেন না? আমি তাই মনে করি। কারণ হচ্ছে যে আমরা যে ডিটেইল এরিয়া প্ল্যানটা এত ঝড়ঝাপটার মধ্যে দিয়েও আমরা থ্রু করছিলাম, সেই ডিটেইল এরিয়া প্ল্যানে যে জায়গাগুলো ফ্লাড ফ্লো জোন এবং এগুলো রাখতে পেরেছিলাম, সেই জায়গাগুলো অলরেডি ইয়ারমার্ক করা ছিল প্রতিটা প্লটের উপরে। কিন্তু সেই প্লটগুলো যখন নাকি সরকারের মদদে ওই জায়গাগুলো যখন নাকি হাউজিং অ্যাপ্রুভ হয়ে যায়, তখন তো আপনি আর কাকে বলবেন? কারণ যে প্ল্যান বানিয়েছে সে তার নিজে প্ল্যানই মানে গিলে ফেলছে, তাহলে তো হলো মানে আমরা আমাদের কর্মফলটাই আসলে ভোগ করছি। ওইটাই এক কথা আমি বললাম, এটা হলো প্রাকৃতিক দুর্যোগ একটা, আর একটা ম্যান মেড, মানুষের তৈরি দুর্যোগ। ওইটাই যে কথাটা বলছেন ঘুরে ফিরে তো এক কথায় দাঁড়ায়,
মানুষের তৈরি আমরা করছি আর কি, বুঝেই বলেন না বুঝে, যারা করছে বুঝে শুনে একেবারে না বুঝে হয়তো এই কাজটা করা বুঝে হয়নি। শুনেই করছে আর কি, হচ্ছে আর কি, আমি unfortunately। আরেকটা পয়েন্ট আপনার আমার সময় একেবারেই হ্যাঁ আমি 1 মিনিটে করি। গাছ লাগানোর যে কথাটা বারবার আসছে, ছাদ বাগানের কথা আসছে, এগুলো খুব আসছে কিন্তু ইদানিং। আমরা হয় কি খুব ছোট জিনিস নিয়ে খুব বড় করে আমরা ফলাও করি এবং ওটাকে আমরা প্রতিবেদন করে এগুলোকে বাড়াই। ছাদ বাগান করলাম, যতগুলো পাতা পেয়েছি ছাদে, তার চেয়ে আমি যে একটা গাছ কেটেছিলাম না এই বিল্ডিংটা বানানোর সময়, আগে তো একটা সুন্দর বাড়ি ছিল, একটা গাছ ছিল মিনিমাম, সেই গাছটা কেটে ফেলেছি কিন্তু, একটা দুইটা তিনটা প্লটের মধ্যে গাছ ছিল, বড় গাছ, সেইগুলো কেটে আমি এখন ছাদ বাগান লাগাচ্ছি, আমাদের জানালার মধ্যে কিছু গাছ দিচ্ছি, বারান্দায় দিচ্ছি, এগুলো দিয়ে কাজ হবে না। শুধু তাই না, গাছ কেটে সাবার করছেন, আবার বীজ লাগাচ্ছেন, এই বীজ হইতে কয় বছর লাগবে? 30 বছর পরে আপনি ওই গাছটা পাবেন। অথচ এই একটা রেডিমেড গাছ ছিল, এটা করে এখন বীজ দিচ্ছেন, বলতেছে সৌন্দর্য বর্ধনের জন্য, এটা করতেছে 20-30 বছর লাগবে। 20 বছরের গাছটা থাকবে কিনা আমার হ্যাঁ, সন্দেহ। তারপর সেটাও আপনাদের থাকবে দুজনকে কিনা। অনুষ্ঠানে আসার জন্য না, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন যে কথা বলতে চাই অনুষ্ঠান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাইকে ধন্যবাদ।